আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অনলাইন ক্লাসে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ডিগ্রি প্রথম বর্ষের রসায়ন প্রথম পত্র এর অর্থাৎ ভৌত রসায়নের প্রথম অধ্যায় পদার্থের পুঞ্জীভূত অবস্থার নিয়ে আলোচনা করব। আর এই পুঞ্জীভূত অবস্থা আলোচনা করতে গিয়ে আমরা কিছু সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যেমন আমরা জানি তাপমাত্রা চাপেতে পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকতে পারে, যেমন কঠিন, তরল, বায়বীয়। এছাড়াও আমরা জানি পদার্থ আরো দুটি অবস্থায় থাকতে পারে, সেটা হচ্ছে তরল, স্ফটিক ও প্লাজমা অবস্থায়। আমরা জানি কিছু কিছু পদার্থ আছে যে আহ, কঠিনের নাই কিছু ধর্ম, আলোক ধর্ম, ধীরতা ধর্ম। আবার তরলে কিছু ধর্ম থাকে, যেমন পৃষ্ঠতলটান বা প্রবাহ ধর্ম। তো এই বস্তুগুলোকে বলা হয় আহ, তরল স্ফটিক। অর্থাৎ এই বস্তুগুলোকে তাপ দিলে সরাসরি কঠিন থেকে তাপ প্রয়োগ দিলে করলেই কঠিন থেকে সরাসরি তরল না হয়ে অস্বচ্ছ তরলে পরিণত হয়। আর এই সময় তাদের কঠিনের ন্যায় কিছু ধর্ম থাকে, তরলের ন্যায় কিছু ধর্ম থাকে, আর এই জন্য এদেরকে বলা হয় তরল স্ফটিক। আবার পদার্থের আরেকটি অবস্থা হচ্ছে প্লাজমা অবস্থা। আমরা জানি পদার্থের সর্বোচ্চ শক্তি সম্বলিত অবস্থা হচ্ছে প্লাজমা অবস্থা, যে অবস্থায় পদার্থের কণাগুলো আয়নিত অবস্থা থাকে। আর এক্ষেত্রে অণুগুলোর মধ্যে আহ, চুম্বকের ধর্ম অর্থাৎ বা অথবা তড়িৎ পরিবাহী ধর্ম অবস্থান করে। এইটা হচ্ছে প্লাজমা অবস্থা। কিন্তু আমরা জানি এছাড়াও পদার্থ যদি গতিশীল অবস্থায় থাকে, সে অবস্থা তাদের কিছু ধর্ম বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হলে আমাদের জানা দরকার পদার্থের কম্পন স্বাতন্ত্র্য মাত্রা। তাহলে আমরা কম্পন স্বাতন্ত্র্য মাত্রা নিয়ে আলোচনা করব। প্রথমে জানবো স্বাতন্ত্র্য মাত্রা কি। আসলে যখন কোন একটি কণা গতিশীল অবস্থা থাকে, তার ওই সময়ের ধর্ম অবস্থান প্রকাশ করার জন্য যে কয়টি পরিবর্তনশীল রাশি প্রয়োজন। তার মানে পদার্থ যখন গতিশীল অবস্থায় থাকে, তখন তার অবস্থা ব্যাখ্যা করার জন্য যে কয়টি পরিবর্তনশীল রাশি প্রয়োজন, তাই হচ্ছে স্বাতন্ত্র্য মাত্রা। আর এই স্বাতন্ত্র্য ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখব কয়েকটি অণুর ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করব অণুর স্থানান্তর শক্তি অথবা কোনো কণার পদার্থের স্থানান্তর শক্তি, আবর্তন শক্তি বা ঘূর্ণন শক্তি অথবা কম্পন শক্তি নিয়ে আলোচনা করব। যেমন আমরা বলি কোন একটি বস্তু স্থানান্তর শক্তি, কোন একটি বস্তু যদি এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থানান্তরিত হয়, তাহলে যে শক্তির প্রয়োজন তাই হচ্ছে স্থানান্তর শক্তি। আবার আমরা বলতে পারি এক্ষেত্রে অণুর আবর্তন এবং কম্পন। আমরা জানি কোন একটি পদার্থ সে নিজ অক্ষে আবর্তিত হতে পারে অথবা কোন একটি বিন্দুকে কেন্দ্র করে আবর্তিত হতে পারে। তাহলে আবর্তনের জন্য যে শক্তি সঞ্চয় বা লাভ করে তাই হচ্ছে আবর্তন শক্তি। আবার কোন একটি বস্তু কম্পনের জন্য যে শক্তি উদ্ভূত হয় বা যে শক্তি উৎপন্ন হয় তা হচ্ছে কম্পন শক্তি। তো এক্ষেত্রে আমরা গতিশীল অবস্থায় বস্তুর ক্ষেত্রে যদি তার গতিশীল অবস্থা থাকা অবস্থার সঠিক ব্যাখ্যা করতে যাই, তাহলে আমাদের কিছু বৈশিষ্ট্য জানতে হবে। এক্ষেত্রে আমরা প্রথমে মনে করি n সংখ্যক পরমাণু বিশিষ্ট অণুর সর্বমোট স্বাতন্ত্র্য মাত্রা 3n। আসলে আমি বলি যে কোন একটি অণুগুলো আমরা জানি ত্রিমাত্রিক। আর এক্ষেত্রে কোন একটি অণু আমরা জানি ত্রিমাত্রিক যদি হয়, সে তিনটি অক্ষেই কম্পিত হতে পারে, স্থানান্তরিত হতে পারে। তো আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করি, যদি এক্স ওয়াই জেড তিনটি অক্ষ হয়, তাহলে কোন একটি অণু তিনটি অক্ষে স্থানান্তরিত হতে পারে বা আমরা বলতে পারি আবর্তিত হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি একটি অণু যেহেতু তিনটি অক্ষে তার উপায় থাকে, স্বাধীন উপায় থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথমে যদি একটি অণুতে n সংখ্যক পরমাণু থাকে। আমি আবারও বলি প্রিয় ছাত্রছাত্রী, যদি কোনো পরমাণুতে n সংখ্যক পরমাণু থাকে, তাহলে যেহেতু তিনটি অক্ষে সে গতিশীল অবস্থায় থাকতে পারে বা যেতে পারে, তাহলে মোট তার স্বাতন্ত্র্য মাত্রা হবে 3n। এখানে 3 হচ্ছে তিনটি অক্ষ বোঝাচ্ছে এক্স ওয়াই জেড, আর n হচ্ছে ওই অণুর পরমাণুর সংখ্যা, একটি অণুতে যে কয়টি পরমাণু আছে তার সংখ্যা। তাহলে আমরা জানি একটা অণুর মোট স্বাতন্ত্র্য মাত্রা হচ্ছে 3n। আর যদি 3 হয়, তো আমরা এক ধরনের স্থানান্তর, কিছুক্ষণ আগে বললাম
একটা অণুর স্থানান্তর হতে পারে এভাবে, এক্স অক্ষে, ওয়াই অক্ষে অথবা জেড অক্ষে। তাহলে তিনটি অক্ষে স্থানান্তর হতে পারে। তাহলে আমরা জানি স্থানান্তর স্বাতন্ত্র্য মাত্রা হচ্ছে 3 বা 3। আর একটা অণু আমরা জানি, অণুটি যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি রৈখিক। একটি অণু যদি প্লিজ এরকম হয় তাহলে একটি রৈখিক অণু। কিন্তু যদি এটাকে যদি এভাবে দেখাইতে পারি, যদি এভাবে দেখায়, তাহলে এটা কিন্তু রৈখিক না, এটা অরৈখিক। এক্ষেত্রে কোণগুলো 180 ডিগ্রি হবে না, তার কম হবে অথবা বেশি হতে পারে। তাহলে আমরা দেখাচ্ছি অণু আবার দুই ধরনের হতে পারে রৈখিক অথবা হতে পারে অরৈখিক। আর যদি কোন অণুর রৈখিক অণুর আবর্তন, অর্থাৎ যদি অণুটি হয় রৈখিক, আমরা এইভাবে দেখাচ্ছি, যদি কোনো অণু হয় রৈখিক তাহলে তার আবর্তন হতে পারে 2। অর্থাৎ এই একটি রৈখিক অণু। তাহলে এটা কিভাবে আবর্তিত হতে পারে? অথবা একটাকে স্থির রেখে আরেকটা ঘুরতে পারে। তাহলে এই এক ধরনের আবর্তন। অথবা আমরা বলতে পারি এটাকে একটা অপর মানে এভাবে, আমরা এটাকে এভাবে দেখাইতে পারি, একটা আরেকটাকে কেন্দ্র করে আবার ঘুরতে পারে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি রৈখিক হয় 3 ধরনের আবর্তন থাকে। আবার যদি অরৈখিক হয়, আমরা বলছি যদি অরৈখিক হয় তাহলে অণুর আকৃতি ধরতে পারি এরকম একটা অরৈখিক অণু। এর আবর্তন বলছে 3 ধরনের হতে পারে। আমরা দেখাচ্ছি একটি অরৈখিক অণু, তাহলে 3 ধরনের হতে পারে। আমরা প্রথমে দেখাইতে পারি এই একটাকে স্থির রেখেও এই অণুগুলো নিজ অক্ষে ঘুরতে পারে। নিজ অক্ষে যদি ঘুরে তাহলে সেটা এক ধরনের। আবার আমরা দেখাচ্ছি দুইটাকে স্থির রেখে যদি আরেকটা এভাবে ঘুরতে পারে তাহলে এটা আরেক ধরনের আবর্তন। অথবা আমরা দেখাইতে পারি এটা এইভাবে তো আবর্তিত হতে পারে, একটাকে স্থির রেখে অপর দুটি আবর্তিত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যদি অরৈখিক হয় এক্ষেত্রে তার আবর্তন হতে পারে 3 রকম হতে পারে। এই জন্য আমরা বলতে চাচ্ছি অরৈখিক অণুর অর্থাৎ সকল অণুর স্থানান্তর হতে পারে 3টি, এক্স ওয়াই জেড 3টি অক্ষে হতে পারে। আর রৈখিক অণুর আবর্তন হবে 2 দিকে হবে। আর যদি অরৈখিক হয় তার আবর্তন হবে 3 রকম হতে পারে। তাহলে এখন আমরা আসতেছি আহ স্থানান্তর, আবর্তন, এখনো আসতেছি কম্পন। তাহলে আমরা বলছি পদার্থের স্থানান্তর হতে পারে, স্থানান্তর শক্তি থাকতে পারে, আবর্তন শক্তি থাকতে পারে বা আবর্তিত হতে পারে, কম্পিত হতে পারে, সেক্ষেত্রে কম্পন শক্তিও থাকবে। তাহলে আমরা এখানে এভাবে দেখাচ্ছি যদি রৈখিক অণুর কম্পন স্বাতন্ত্র্য মাত্রা। আচ্ছা, আমরা বলছি মোট স্বাতন্ত্র্য মাত্রা হচ্ছে 3n। আর তাহলে আমরা এখানে 3n, যেহেতু রৈখিক অণু আর স্থানান্তর হচ্ছে 3, তাহলে আবর্তন হচ্ছে 2। অর্থাৎ রৈখিক অণু যদি হয় রৈখিক অণুর আবর্তন হচ্ছে 2। তাহলে একটি রৈখিক অণুর মোট স্বাতন্ত্র্য মাত্রা থেকে যদি তার স্থানান্তর 3 এবং আবর্তন যদি এই রৈখিক অণুর আবর্তন যদি 2 বের করা হয় তাহলে হয় 3n-5। তার মানে একটি রৈখিক অণুর কম্পন স্বাতন্ত্র্য মাত্রা হচ্ছে 3n-5। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখাচ্ছি এখন যদি অরৈখিক অণু হয় তাহলে তার কম্পন স্বাতন্ত্র্য মাত্রা হবে 3n-3 ইকুয়াল 3n-6। এটা বলতে চাচ্ছি আমরা জানি মোট স্বাতন্ত্র্য মাত্রা হচ্ছে 3n আর স্থানান্তর 3। তাহলে যেহেতু অরৈখিক অণুর আবর্তন হচ্ছে 3, তাহলে আমি যদি মোট স্বাতন্ত্র্য মাত্রা থেকে যদি স্থানান্তর ও আবর্তন বের করি তাহলে তার কম্পন স্বাতন্ত্র্য মাত্রা হবে 3n-6। তার মানে কোন একটি অণুর মোট স্বাতন্ত্র্য মাত্রা থেকে যদি স্থানান্তর ও আবর্তন, আমরা বলছি একটা অণুতে মোট স্বাতন্ত্র্য মাত্রার মধ্যে সেটা স্থানান্তর থাকতে পারে, আবর্তন থাকতে পারে অথবা কম্পন থাকতে পারে। তাহলে মোট স্বাতন্ত্র্য মাত্রা থেকে আর তাহলে যদি আমরা স্থানান্তর আবর্তন বিয়োগ করতে পারি তাহলে আমরা পাবো কম্পন। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রৈখিক অণুর কম্পন স্বাতন্ত্র্য মাত্রা 3n-5 আর অরৈখিক অণুর স্বাতন্ত্র্য মাত্রা 3n-6। আর প্রিয় শিক্ষার্থী একটু দেখো, তাহলে আমি এখানে একটু দেখাচ্ছি। এখানে আমরা বলি এটা যদি অক্সিজেন হয়, এটা মনে করি হাইড্রোজেন। তার মানে এটা একটি পানির অণু। এক্ষেত্রে কয়টি পরমাণু বিদ্যমান? 1 2 3, এখানে 3টি পরমাণু বিদ্যমান। আচ্ছা, 3টি পরমাণু যেহেতু বিদ্যমান তাহলে এখানে দেখা যাচ্ছে কয়টি বন্ধন? তাহলে দেখা যাচ্ছে
এই একটি বন্ধন, এই একটি বন্ধন, দুইটি বন্ধন। তিনটি পরমাণুতে কয়টি বন্ধন? দুইটি বন্ধন। তো দেখা যাচ্ছে, অথবা আমি বলতে পারি এই দুইটি পরমাণু, এই দুইটি পরমাণু একটা অণু, মনে করে হাইড্রোজেন গ্যাসের অণু, তাহলে এখানে কয়টি বন্ধন? একটি বন্ধন। তার মানে দেখা যাচ্ছে যতগুলো পরমাণু থাকবে ঠিক বন্ধন সংখ্যা এক কম হবে। যেমন এখানে তিনটি পরমাণু, বন্ধন হচ্ছে দুইটি, মানে এক কম হবে। তাহলে আমরা এখানে দেখাতে পারি n সংখ্যক পরমাণুর ক্ষেত্রে n সংখ্যক পরমাণু লিস্টের মধ্যে n-1 সংখ্যক বন্ধন থাকে। অর্থাৎ n হচ্ছে n পরমাণুর সংখ্যা, তাহলে বন্ধন থাকবে কয়টি? n-1, মানে একটি কম হবে সংখ্যা, n থেকে এক কম হবে বন্ধনের সংখ্যা। তাহলে যেহেতু বন্ধনের সংখ্যা কম হবে, তাহলে আমরা জানি যদি কম হয় তাহলে এটা n-1 উপায়ে সংকুচিত বা সম্প্রসারিত হতে পারে। যেমন যেহেতু n-1, অর্থাৎ এখানে একটা অণুতে যতগুলো বন্ধন থাকবে, কয়টি বন্ধন থাকবে? ঠিক পরমাণু যা থাকবে তার থেকে এক কম থাকবে, এক কম সংখ্যক বন্ধন থাকবে। তিনটি পরমাণু, দুইটি বন্ধন থাকবে। এখন এই দুটি বন্ধন হয়তো সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। তার মানে একটা অণু n-1 সংখ্যক সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে চাচ্ছি কম্পন। আমরা বলছি কিছুক্ষণ আগে কম্পন। এই কম্পন আবার হতে পারে সংকোচন বা প্রসারণ, অথবা যাকে বলা হয় এছাড়া আছে আমরা জানি বক্রকম্পন। কম্পন আবার দুই ধরনের হয়, আমরা বলছি হয়তো সংকোচন বা প্রসারণ অথবা বক্রকম্পন। তাহলে আমরা এখানে প্রথমে আসতেছি সংকুচিত হতে পারে বা সম্প্রসারিত হতে পারে। তাহলে কয়টি হতে পারে? যতগুলো বন্ধন আছে ঠিক সেই পরিমাণে সংকুচিত হবে অথবা প্রসারিত হবে। তাহলে আমরা জানলাম একটি অণু সংকোচন বা প্রসারণ হতে পারে কত সংখ্যক? n-1 সংখ্যক। তাহলে আমি যদি টোটাল কম্পন থেকে যদি সংকোচন বা প্রসারণ কম্পনটা বিয়োগ করতে পারি, তাহলে আমি বক্রকম্পন পাবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখা যাচ্ছে যদি সরলরৈখিক অণুর ক্ষেত্রে বন্ধন বক্রকারী কম্পন সংখ্যা, আমি আবারও বলি, সরলরৈখিক অণুর ক্ষেত্রে বন্ধন বক্রকারী কম্পন সংখ্যা, আমরা কিছুক্ষণ আগেই বলছি যে যদি সরলরৈখিক অণু হয় তার কম্পন স্বাতন্ত্র মাত্রা হচ্ছে 3n-5, আর সংকোচন বা প্রসারণ কম্পন যদি বিয়োগ করতে পারি তাহলে পাবো বক্র কম্পন। আমরা এখানে বলছি যে বক্রকারী কম্পন। তাহলে ঠিক একইভাবে যদি অরৈখিক অণু হয় তাহলে তার কম্পন স্বাতন্ত্র মাত্রা 3n-6, তাহলে 3n-6 থেকে যদি বন্ধন সংকোচন অথবা প্রসারণকারী কম্পনের উপায়গুলো বাদ দিতে পারি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি তার বন্ধন বক্রকারী কম্পনগুলো। তাহলে কি হচ্ছে? তাহলে এটাকে আমরা বিয়োগ করে পাচ্ছি 2n-5। তাহলে এভাবে প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবেই একটা অণু গঠন থেকে তার কম্পনের উপায় জেনে তার আবর্তন, স্থানান্তর, কম্পনের উপায়গুলো জানতে পারলে আমরা একটি কণার গতিশীল অবস্থার ধর্মগুলো ব্যাখ্যা করতে পারি। তাহলে উদাহরণ হিসাবে মনে করো আমি নিচ্ছি, প্রথমে নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমি কার্বন ডাইঅক্সাইডটাকে এইভাবে নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটার আকৃতি কেমন? আমরা জানি আকৃতি হচ্ছে এরকম। তার মানে কোণটা যদি হয় 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সরলরৈখিক। এই অণুটি হচ্ছে সরলরৈখিক। তাহলে প্রিয় শিক্ষার্থী, কার্বন ডাইঅক্সাইড CO2, এখানে কেন্দ্রিক পরমাণু কার্বন আর সাথে দুইটি অক্সিজেন দ্বি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। আর অণুর যেহেতু বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে অণুটি হচ্ছে সরলরৈখিক। আচ্ছা, যদি সরলরৈখিক হয় তাহলে এর বন্ধনের এর কম্পন, আবর্তন, স্থানান্তর সম্পর্কে আমরা সহজে বের করতে পারবো বা সম্পর্কে জানতে পারবো। আমি এইভাবে দেখাচ্ছি, এখানে 1 2 3, এখানে কয়টি পরমাণু? এখানে তিনটি পরমাণু। কার্বন ডাইঅক্সাইড একটি অণু, এতে তিনটি পরমাণু আছে। কি ধরনের অণু? এটা একটি সরলরৈখিক অণু। তাহলে আমরা যদি এইভাবে দেখাই, তাহলে এখানে যেহেতু তিনটি আছে, তাহলে আমি এখানে লিখতে পারি যদি 3 × 3, অর্থাৎ এখানে 9টি থাকবে কম্পনের উপায়। এর স্বাতন্ত্র মাত্রা সর্বোচ্চ হচ্ছে 9। তাহলে আমরা বলছি এখানে স্বাতন্ত্র মাত্রা হচ্ছে, এখানে n হচ্ছে পরমাণুর সংখ্যা, অণুতে পরমাণুর সংখ্যা, যেহেতু এই অণুতে পরমাণু তিনটি, তাহলে মোট স্বাতন্ত্র মাত্রা হচ্ছে 9। আর এগুলো ঠিক থাকবে যেহেতু এই অণুটি
রৈখিক অণু, তাহলে এটা এই অণুর আবর্তন থাকবে এখানে 2 থাকবে। এটা 2 উপায়ে আবর্তিত হতে পারে, আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি। এখন আমরা যাচ্ছি, যেহেতু রৈখিক অণু স্বাতন্ত্র্য মাত্রা বের করব কম্পন। আমরা জানলাম স্থানান্তর এটাও ঠিক থাকবে, আর যেহেতু রৈখিক অণু এটাও ঠিক থাকবে। আর আমরা আসতেছি কম্পন। যদি কম্পন হয় তাহলে আমরা এখানে আসি 3n-5, অর্থাৎ আমরা যদি মোট স্বাতন্ত্র্য মাত্রা থেকে যদি তার স্থানান্তর আবর্তন বিয়োগ করতে পারি, তাহলে তার মোট কম্পন স্বাতন্ত্র্য মাত্রা জানতে পারবো। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে 3, অর্থাৎ 3n মানে হচ্ছে 9, 9 - 5, তাহলে এখানে লিখতে পারি 4। তাহলে যেহেতু রৈখিক অণু তাহলে এর কম্পন স্বাতন্ত্র্য মাত্রা হচ্ছে 4, মানে এটা 4টি উপায়ে কম্পিত হতে পারে। তো আমরা প্রথমে দেখাচ্ছি কি কিভাবে হতে পারে। যেমন যেহেতু এখানে পরমাণু হচ্ছে 1 2 3, আর আমরা জানি আসলে এখানে দ্বিবন্ধন, অর্থাৎ এখানে n-1 সংখ্যক উপায়ে সে সম্প্রসারিত হবে বা সংকুচিত হবে। তাহলে আমরা এটা দেখাচ্ছি এরকম, যেহেতু এটা রৈখিক অণু, আমি আবার বলি, যেহেতু রৈখিক অণু তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু n হচ্ছে 3, যেহেতু 3টি পরমাণু, আর এখানে আমরা লিখব 4, তাহলে এখানে হচ্ছে 6 - 4 ইকুয়াল হচ্ছে 2। তাহলে দেখা যাচ্ছে 2 উপায়ে কম্পিত হতে পারে কার্বন ডাই অক্সাইড, 4টি উপায়ে কম্পিত হতে পারে, তবে এর সংকোচন প্রসারণ হতে পারে, আর এছাড়া বক্রকারী কম্পনের সংখ্যা হচ্ছে 2টি। যেমন আমরা দেখাচ্ছি কার্বন ডাই অক্সাইড, কার্বন অক্সাইড যদি দেখাই, আমি ঠিক এভাবে দেখাতে পারি, যদি এখানে 2টি করে বন্ধন। যেমন আমরা জানি সংকোচন প্রসারণ কিভাবে হতে পারে, যদি এই অণু এবং এই অণু দুটি সংকুচিত হয়, মানে কাছে আসে, দুটি কাছে আসে, আবার দুটি দূরে সরে যেতে পারে, তাহলে সেটা হচ্ছে সংকোচন বা প্রসারণ। আবার এখানে বলছে বক্রকারী কম্পন, যেমন বলছে বক্রকারী কম্পন কয়টি হতে পারে, 2টি হতে পারে। যদি সরলরৈখিক অণু, কিন্তু আমরা জানি যদি বক্র কম্পন থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধন কোণের পরিবর্তন হয়। যেমন হয়তোবা এই বন্ধনটি সরে গিয়ে এরকম হতে পারে অথবা এরকম হতে পারে, তাহলে দেখা যাচ্ছে বন্ধন কোণে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের কম্পনগুলো হবে বক্রকারী কম্পন। তাহলে এই ধরনের কম্পন থাকবে কয়টি, আমরা জানলাম 2টি। এছাড়া আমরা আরেকটি অণু নিচ্ছি, যেমন পানির অণু নিতে পারি আমরা। তাহলে এটা দেখাচ্ছি কি হতে পারে, যেমন পানির অণু যদি হয় H2O, তাহলে এখানে আমি দেখাচ্ছি পানির অণুর গঠন। এই অণুটি সরলরৈখিক না, একটি ত্রিমাত্রিক অণু, আর এটা সরলরৈখিক না, অর্থাৎ এটি অসরলরৈখিক অণু। যদি অসরলরৈখিক হয় তাহলে এক্ষেত্রে আমরা দেখাইতে পারি এখানে n এর মান হচ্ছে 3, যেহেতু এখানে 3টি পরমাণু, n এর মান 3, তাহলে এখানে মোট স্বাতন্ত্র্য মাত্রা হবে 9, আর এখানে স্থানান্তর 3টি থাকবে। আমরা জানি যে কোনো অণু 3টি অক্ষে স্থানান্তরিত হতে পারে, x y z 3টি স্বাধীন দিক থাকবে, বা লম্ব দিকে এটা স্বাধীনভাবে স্থানান্তর হতে পারবে। আর আবর্তন, যেহেতু এটা রৈখিক অণু না, যেহেতু পানির অণুটি রৈখিক অণু না, প্রিয় শিক্ষার্থী আমাদের আগেই জানতে হবে কোন অণুটির রৈখিক বা কোনটা রৈখিক না। আমরা এটা বন্ধন কোন অণুতে পরমাণুর সংখ্যা জানলেই বা যোজনী জানলে আমরা সহজে বুঝতে পারবো এটা কি রৈখিক বা রৈখিক না। তো যেহেতু কার্বন ডাই অক্সাইড রৈখিক, সেক্ষেত্রে দেখানো হলো। আর পানির অণু যেহেতু অরৈখিক অণু, তাহলে এই অরৈখিক অণুর ক্ষেত্রে আমরা দেখাচ্ছি এই ক্ষেত্রে স্থানান্তর 3 থাকবে। আর আমরা এখানে দেখাতে পারি যেহেতু এটা অরৈখিক, তাহলে আমরা এই অংশ থাকবে তার আবর্তন থাকবে 3টি, অর্থাৎ 3 ধরনের আবর্তন থাকবে। আর যদি মোট স্বাতন্ত্র্য মাত্রা থেকে যদি স্থানান্তর ও আবর্তন বের করি, তাহলে এর কম্পনের স্বাতন্ত্র্য মাত্রা থাকবে 3n-6। এক্ষেত্রে আমরা থাকবে 3n-6 থাকবে। যদি হয় তাহলে আমরা বের করতে পারি সহজে, যেমন আমরা সহজে হিসাব করে নিচ্ছি, এখানে যেহেতু n এর মান 3, তাহলে 9
তাহলে এখানে 3 থাকবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেহেতু এখানে n এর মান 3, তাহলে 9 হবে, 9 থেকে আমরা 6 বের করলে আমরা পাচ্ছি 3 পাচ্ছি। তাহলে এটা যেহেতু অরৈখিক অণু, পানির অণু অরৈখিক, তাহলে এটি 3 ধরনের কম্পন থাকবে। অর্থাৎ কম্পন স্বাতন্ত্র মাত্রা হচ্ছে 3। আর যেহেতু আমরা বলছি 3টি পরমাণু, আর 3টি পরমাণু যদি হয় সেক্ষেত্রে বন্ধন থাকবে 2টি। তার মানে এই দুটি বন্ধনে সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। তাহলে n-1 সংখ্যক যতগুলো বন্ধন আছে ঠিক সেই পরিমাণে সংকুচিত হবে অথবা প্রসারিত হবে। তাহলে সেই সংখ্যাটা বাদ দিলেই কম্পন থেকে আমরা যেহেতু কম্পন থেকে যদি সংকোচন প্রসারণটা বাদ দিতে পারি তাহলে পাবো বক্রকারী কম্পন। তাহলে আমরা দেখি এখানে বক্রকারী কম্পন কত হচ্ছে। যেহেতু এখানে আমরা দেখাইতে পারি 2 আর 3, যেহেতু এটা অরৈখিক অণু, আমরা এখানে বলছি অরৈখিক অণু, n এর মান 3, তাহলে 5, তাহলে এখানে 6 আর 5, তাহলে এখানে হচ্ছে 1। তাহলে দেখা যাচ্ছে আহ, পানির অণু অরৈখিক অণু, এর বক্রকারী কম্পন মাত্র একটি। অর্থাৎ একটি উপায়ে সে বক্রকম্পন দেখাইতে পারে। সেটা আমরা এই ধরনের এভাবেও দেখাইতে পারি, যেহেতু পানির অণু। তাহলে এটা এই পানির অণুর গঠন। তাহলে এটা বক্রকারী কম্পন কিভাবে হতে পারে? আমরা জানি বক্রকারী কম্পনে বন্ধন কোণের পরিবর্তন হতে পারে। যেমন হয়তো বা একই তলে অথবা আমরা এইভাবে আহ, একই দিকে কোণটি হয়তো কমে যেতে পারে, বেড়ে যেতে পারে। তাহলে এই ধরনের হচ্ছে কি বক্র কম্পন, অর্থাৎ বন্ধন আহ, কোণ কমে যাবে, এটাকে বলা হয় আহ, বন্ধন বক্রকারী কম্পন। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইতে একইভাবে অনেকগুলো অণু দেওয়া আছে। তোমরা প্রত্যেকটা অণুর গঠন জেনে তোমরা তার গতিশীল অবস্থায় তার ধর্ম বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবা, অর্থাৎ তার স্থানান্তর, আবর্তন, কম্পন ব্যাখ্যা করতে পারবা এবং অণুর সঠিক গতিশীল অবস্থা, তার সঠিক অবস্থান সম্পর্কে পরিবর্তনশীল রাশির মাধ্যমে প্রকাশ করে ব্যাখ্যা করতে পারবে। এরপর তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করবা, আমি আনসার করার চেষ্টা করবো। প্লিজ পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।